হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের মাধ্যমিক 2024-এর দুটো পেজ আলোচনা করবো। একটা হচ্ছে 351 আর 375। এই দুটো পেজের দুয়ের দাগের 1 থেকে দুয়ের দাগের 4 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর করে দেবো। যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করে দেওয়াই রয়েছে, তাই ওই প্রশ্নটার আলোচনা করব না। শুধুমাত্র দুয়ের দাগের 1 থেকে দুয়ের দাগের 4 পর্যন্ত তোমাদের ব্যাকরণে অনেকেরই সমস্যা হচ্ছে, তারা এখনো পারছে না, তো সে কারণেই এই ভিডিওগুলো আপলোড করা। আমি তো ভেবেছিলাম আর করাবোই না, তোমরা অনেকেই কমেন্ট করেছো পরের ভিডিওগুলো তাড়াতাড়ি করে দিতে, যাতে আমি তোমাদের অনেকটা হেল্প হয়। তো সে কারণেই আজকের এই ভিডিওতে শুধুমাত্র এসিকিউ প্রশ্নের উত্তর আর যে তোমাদের দুয়ের দাগের 4-এ যে গ্রামারগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। চলো ভিডিওটা শুরু করে দিই। প্রথমে চলে আসবো 351 নম্বর পেজ। প্রথমে চলে আসছি 351 নম্বর পেজে। তো দেখো, প্রথম প্রশ্ন যে রয়েছে তোমাদের গল্প থেকে রয়েছে 5টা প্রশ্ন। নদী বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি, ইসাবের মেজাজ চড়ে গেল এমন হওয়ার কারণ কি। নেক্সট প্রশ্ন রয়েছে কিন্তু শখ 16 আনায় বজায় রয়েছে, কোন প্রসঙ্গে কার এই উক্তি। তো এই উক্তিটি কার ছিল? এখানে এই উক্তিটি ছিল নিমাই বাবুর। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন কোন প্রসঙ্গের এখানে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। তারপরে প্রশ্ন রয়েছে কিন্তু সেটাই যে হরিদার জীবনের পেশা, হরিদার জীবনের পেশাটি কে ছিল। তো এখানে 5টা প্রশ্নই আমি গুছিয়ে করে দিয়েছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো বা ভিডিওটা পজ করে তোমরা খাতাতে লিখেও নিতে পারো। আর একটা কথা মনে রাখবে, এসিকিউ প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে দেখো 20টি শব্দের মধ্যে, কম বেশি 20টি শব্দের মধ্যে। তাই একদম ইতিহাস লিখে ফেলবে না, একদম টু দা পয়েন্টে এসিকিউ এর উত্তর কিন্তু লিখবে। যেহেতু তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু 1 নাম্বার রয়েছে, তার থেকেও বড় কথা 20টা শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে। নেক্সট চলে আসছি 2 থেকে 2। এক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমাদের কবিতা থেকে রয়েছে। কবিতা থেকে দেখো 5টা প্রশ্ন অলরেডি দেওয়া রয়েছে, এখান থেকে 4টে প্রশ্ন করতে হবে। তো আমি 5টা প্রশ্নেরই উত্তর করে দিয়েছি খুব ছোট্ট করে, তোমরা একটু করে নিবে। ইউরোপীয় এটা। নেক্সট চলে আসছি পরের যে দাগ 2-এর দাগের 3-এ। এক্ষেত্রে প্রশ্নগুলো তোমাদের যে প্রবন্ধ রয়েছে দুটো, সেখান থেকে নেওয়া। তো প্রবন্ধ থেকে 4টে প্রশ্ন রয়েছে, দুটো প্রবন্ধ থেকে দুটো দুটো করে। তো এখানে উত্তরটা আমি করেছি, খুব ছোট্ট করে তোমরা করে নাও। এরপর যেটা মেন, যেটা আমাদের উদ্দেশ্য আলোচনা করার, সেটা হচ্ছে 2-এর দাগের 4-এ যে ব্যাকরণটা রয়েছে সেটা। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে সমাস ও সন্ধির একটি পার্থক্য নির্দেশ করো। তো সন্ধিতে কি হয়, ধ্বনি বা বর্ণের মিলন ঘটে, আর সমাসে 2 বা ততোধিক পদের মিলন ঘটে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝো। উদ্দেশ্য সম্প্রসারক কি, উদ্দেশ্যর আগে যা যা যুক্ত করে উদ্দেশ্যকে দীর্ঘায়িত করা হয় তাদেরকেই বলা হয় উদ্দেশ্য সম্প্রসারক। তোমরা চাইলে একটা উদাহরণও লিখে দিতে পারো। ঠিক আছে, তোমরা চাইলে একটা উদাহরণ লিখে দিতে পারো। নেক্সট চলে আসছি 2, 4, 3-এ তির্যক বিভক্তি কাকে বলে। যেসব বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকেই বলা হয় তির্যক বিভক্তি। যেমন কি কি দেখো, যেমন শূন্য, এ, তে, এগুলো হচ্ছে তির্যক বিভক্তি। পরের প্রশ্ন দেখো 2-এর দাগের 4-এ রয়েছে বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। দেখো, বহুরূপী সমাসটির কি হবে, বহু রূপ, দাঁড়াও লিখে দিচ্ছি, বহু রূপ ধারণ করেন যিনি। এটা কি সমাস, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এরপরে চলে আসছে 2, 4, 5-এ কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। এটাকে জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। জটিল বাক্যে রূপান্তরিত করতে গেলে কি করতে হয়, সাপেক্ষ পদ আনতে হয়। তাহলে কি লিখতে হবে, লিখতে হবে যা আজ তাদের কাছে অস্পৃশ্য তা হলো কলম। ঠিক আছে, নেক্সট চলে আসছি পরের প্রশ্ন দেখো 2-এর 6-এ গান বাঁধবে সহস্র উপায়ে। নিম্নরেখ পদটি মানে গান, এটা কারক বিভক্তি নির্ণয় করতে হবে। যেহেতু গানের তলায় আন্ডারলাইন রয়েছে, তো গান কি হবে, কর্মকারক।
কর্মকারক, আর কি শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। নেক্সট দেখো 7তে প্রশ্ন রয়েছে, সূর্য পশ্চিম দিকে উদিত, দাঁড়াও এটা ক্রপ করা রয়েছে তো তাই হয়, এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে। দেখো 7এর উত্তরটা দেখো, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, কথাটা কি সত্য? সূর্য কি পশ্চিম দিকে ওঠে না তো, তার মানে এটা হচ্ছে যোগ্যতাহীন, যোগ্যতা, ঠিক আছে, এখানে যোগ্যতা লঙ্ঘিত হয়েছে। নেক্সট চলে আসছি, নদীর ধারে তার জন্ম হইয়াছে, এটাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হবে, তাহলে কি লিখতে হবে? নদীর ধারে সে জন্মেছে, নদীর ধারে সে জন্মেছে, বা লিখতে পারো নদীর ধারে সে জন্মগ্রহণ করিয়াছে, এটাও লিখতে পারো। নেক্সট চলে আসছি 2-এর 9-এ, 9-এর দাগে কি প্রশ্ন রয়েছে, একটি গৌণ কর্মের উদাহরণ দাও। তো দেখো আমি লিখলাম, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। যদি এখানে দুটো কর্ম রয়েছে, একটা হচ্ছে আমাকে আর একটা হচ্ছে কলম, বাবা কি কিনে দিয়েছেন, যদি আমরা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে মুখ্য কর্ম। যদি আমরা কাকে, এক্ষেত্রে যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করি, এক্ষেত্রে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে গৌণ কর্ম। তার মানে এটা কাকে দিয়ে উত্তর প্রশ্ন করেছে, তার মানে এটা হচ্ছে গৌণ, ঠিক আছে। আর এটাকে কি দিয়ে প্রশ্ন করেছে, কি দিয়ে প্রশ্ন করলে কি হয়, এটা হচ্ছে মুখ্য কর্ম, কারণ কর্ম কি দু প্রকার। একটা কর্ম আমরা যখন কারক শিখেছি, আমরা তো পড়েছিলাম যে কর্মকে প্রশ্ন করতে হবে কি অথবা কাকে দিয়ে, ঠিক আছে। যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা হচ্ছে কর্মকারক। এক্ষেত্রে এই কি বা কাকে এই দুটো ভেঙে যাচ্ছে, যখন তুমি কি দিয়ে প্রশ্ন করবে, প্রথমটা মানে কি দিয়ে প্রশ্ন করলে তখন আসবে তোমার মুখ্য কর্ম, যদি কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে গৌণ কর্ম। গৌণ কর্ম সবসময় প্রাণীবাচক, যেমন আমাকে, মানে ধরো আমাকে বোঝাচ্ছে, ঠিক আছে, ধরো আমাকে বোঝাচ্ছে, এখানে একজন মানুষকে বোঝাচ্ছে। আর এখানে কি দিয়ে প্রশ্ন করলে কি হবে বলতো, এটা হচ্ছে কোনো বস্তুকে ইন্ডিকেট করছে, বুঝা গেল? আশা করি এই ভুলটা তোমাদের হবে না। তো চলে আসো পরের প্রশ্ন, দেখো ওরা ভয়ে কাঠ হয়ে গেল, বাক্যটিতে উদ্দেশ্য বিদেহ চিহ্নিত করো। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো ভয়ে কাঠ হয়ে গেল, ভয়ে কাঠ হয়ে গেল এটা হচ্ছে বিধেয়, আর উদ্দেশ্য হচ্ছে ওরা, ওরা হচ্ছে এখানে উদ্দেশ্য, এটা হচ্ছে উদ্দেশ্য, আর এ ভয়ে কাঠ হয়ে গেল বিদেহ। এরপর চলে আসছি আমরা পরবর্তী যে স্কুলটা রয়েছে, পরবর্তী পেজ নম্বরটা দাঁড়াও দেখে নি, 375, এই পেজটা হচ্ছে 375 নম্বর পেজ, 375। তো প্রথম চলে আসছি 2-এর দিকের 1-এ, তোমাদের গল্প থেকে প্রশ্ন রয়েছে 5টা প্রশ্ন। প্রবল আপত্তি তোলে, কে কিসে আপত্তি তোলে, খুব খুঁটিয়ে বই পড়তে হবে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, আবারও বলছি, টেক্সট বইকে খুঁটিয়ে পড়তে হবে, কারণ এই টেস্ট পেপারে যেটুকু দেখা গেছে এখানে কিন্তু বেশ বুদ্ধিদীপ্ত অনেকগুলি স্কুলে কিন্তু প্রশ্ন রয়েছে, খুব খুঁটিয়ে প্রশ্ন করা হয়েছে। তো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট না হলেও তোমরা হয়তো পরীক্ষায় দু একটা আসতেই পারে এরকম প্রশ্ন, তাই টেক্সটকে খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। যেমন প্রবল আপত্তি করে তোলে, এখানে তপন আপত্তি করেছিল কেন, না তার ছোট মাসি যখন পত্রিকাটা তার মেসোকে দেখাতে গেছিল তখন তপন কি বলেছিল, না দেখাতে হবে না, ঠিক আছে, এরকম না করে বারণ করেছিল, ঠিক আছে। নেক্সট চলে আসছি, ইসাবের মেজাজ চড়ে গেল, আমরা পড়েছি যে ইসাবের মেজাজ চড়ে গেল, কেন চড়ে গিয়েছিল, কিন্তু এখানে প্রশ্ন কি রয়েছে দেখো, এর ফলে কি হয়েছিল, ইসাবের মেজাজ চড়ে যাওয়ার ফলে কি হয়েছিল, না ইসাব কি করেছিল, কালিয়াকে কুস্তি লড়ার জন্য মাঠে ডেকেছিল এবং ল্যাং মারায় সে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে চিৎকার শুরু করেছিল। নেক্সট প্রশ্ন, একটু পরেই বাসের ড্রাইভার ক্রাসিনার ধমক দেয়, এরপরে প্রশ্নটা দেখো, বাস যাত্রীদের কি প্রতিক্রিয়া রয়েছে, না তারা ভয় পেয়ে গেছিল, তারা ভয়ে আতঙ্কে 2-1 পয়সা ফেলে দিচ্ছিল, ঠিক আছে, এখানেই এটা লিখে দেখা রয়েছে। নেক্সট দেখো 2-এর দাগে 4, নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু লক্ষ্য করলে কি দেখতে পেত, সে লক্ষ্য করলে কি দেখতে পেত, সে লক্ষ্য করলে দেখতে পেত রামদাসের প্রশস্ত
চওড়া ললাটে মানে কপালের ওপর যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া এসে পড়িয়াছে। নেক্সট প্রশ্ন দেখো, 2-1-5-এ নদের চাঁদ সভ্য যে কিন্তু কেবল নিজেকে বোঝাইতে পারে না, নদের চাঁদ নিজেকে বোঝাতে পারে না কেন? তো এখানে করে দিয়েছি। নেক্সট চলে আসছি 2-2-এ। 2-2-এ তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে। তো প্রথম প্রশ্ন দেখো, তোমায় নিয়ে বেরাবে গান। এখানে গান কোথায় বেরাবে? গান নদীতে দেশ গায়ে বেরোবে। নেক্সট প্রশ্ন রয়েছে, আমাদের পথ নেই আর, পথ না থাকার কারণ কি? এখানে করে দিয়েছি। নেক্সট রয়েছে, হাই ছায়াবৃত্তা। আফ্রিকাকে ছায়াবৃত্তা বলা হয়েছে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরাও জানো। বললাম যে যেমন ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেরকম বুদ্ধিদীপ্ত কিছু লাইন তুলেও কিন্তু প্রশ্ন করা হয়েছে, তাই এগুলো একটু ভালো করে তোমাদের লক্ষ্য রাখতে হবে। তবে এই বার্তা, এই অদ্ভুত বার্তা জননী, কোন বার্তাকে কেন অদ্ভুত বলা হয়েছে? নেক্সট প্রশ্ন রয়েছে, ওই স্তব্ধ চরাচর। স্তব্ধ চরাচর কেন? না প্রলয়ঙ্কর শিবের অট্টরোলের হট্টগোলে চরাচর স্তব্ধ হয়ে গিয়েছিল। এরপর চলে আসছি 2-3। দেখো 2-3-এ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তার লেখক কিভাবে জেনেছিল? কলম আজ তাদের কাছে অস্পৃশ্য। নেক্সট প্রশ্ন রয়েছে, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি তাতে অনেক মুশকিল পড়েছেন। কারা কেন মুশকিলে পড়েছেন? তাহলে দুটো প্রবন্ধ থেকে দুটো করে 4টে প্রশ্ন রয়েছে, যে কোনো 3টে প্রশ্ন তোমাদের করতে হবে। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে তোমাদের ব্যাকরণ যে অংশটা রয়েছে 2-4-এ। 2-4-এ দেখো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, নির্দেশক কাকে বলে? যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাদেরকে বলা হয় নির্দেশক। তোমরা চাইলে উদাহরণ একটা লিখে দিতে পারো। যদি আমি বলি বইটা আমাকে দাও, বা আমি লিখলাম বইটা দাও, এখানে টা হচ্ছে নির্দেশক। যেমন আমি বলতে পারি আমগুলো খুব ভালো, এখানে গুলো হচ্ছে নির্দেশক। তার মানে গুলো কি করছে? বহুবচনকে নির্দেশ করেছে। আর বইটা, টা মানে কি? একজন মানে এক বচনকে নির্দেশ করছে। ঠিক আছে, তার মানে এক বচন বা বহু বচনকে স্পষ্ট করে তোলে নির্দেশক। তারপরে প্রশ্ন দেখো, করণে বিপসার উদাহরণ দাও। তো করণের বিপসার উদাহরণ, আচ্ছা করা নেই, আমি লিখে দিচ্ছি। ধরো লিখলাম চোখে চোখে কথা বলো। ঠিক আছে, এখানে চোখে চোখে হচ্ছে করণে বিপসার উদাহরণ। আরো তোমরা লিখতে পারো, ধরো আমি আরেকটা লিখলাম, ফুলে ফুলে প্রকৃতি সেজে উঠেছে। ঠিক আছে, এখানে ফুলে ফুলে হচ্ছে করণে বিপসার উদাহরণ। এরপর চলে আসছি 2-4-3 রূপক কর্মধারয় সমাস কাকে বলে? তো এটা দেখো, যে কর্মধারয় সমাসে উপমান এবং উপমেয়র মধ্যে অভেদ কল্পনা করা হয় বা কল্পিত হয় তাকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। যেমন যদি আমি বলি মন মাঝি, মন মাঝি, ঠিক আছে, এটাকে বাংলায় কি হবে? মনরূপ মাঝি। তোমরা চাইলে উদাহরণ লিখে দিতে পারো, মন মাঝি, মনরূপ মাঝি। দেখো এখানে কি উপমান আর উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা। যেমন দেখো মাঝি যে নৌকো চালায় তাকে আমরা মাঝি বলি। এই ব্যক্তিটাকে তো আমরা দেখতে পাই, চোখে তো দেখতে পাই, তার মানে এটা দৃশ্যমান। ঠিক আছে, আর মন, মন মানে আমাদের দিল, এটাকে আমরা চোখে দেখতে পাই? দেখতে পাই না। তাই যেটা দেখতে পাও আর দেখতে পাও না এই দুটোর মাঝে যখন রূপ আসবে, যেটা অভেদ কল্পনা করা হয়, তখন সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এরপর চলে আসছি পরের প্রশ্ন দেখবো 4-এর দাগের নাকি, আচ্ছা 3-এর দাগের, আচ্ছা 2-3 রয়েছে, এটা 4 হবে। ঠিক আছে চলো, দিগম্বরের জটাই হাসি শিশুচাঁদের কর, রেখাঙ্কিত পদটি ব্যাসবাক্য সহ সমাস। তো 4-এর দাগের কি বলেছে? দিগম্বর। দিগম্বর মানে কি? দিগম্বর মানে হচ্ছে শিব, মানে একটা নতুন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, মানে এটা বহুব্রীহি সমাস। তাহলে কি হবে? দিক অম্বরজা, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। নেক্সট দেখো 5-এরটা, অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি অর্থ প্রকাশিত হয় তাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। যেমন সদা সত্য কথা বলিবে। নেক্সট চলে আসছি দেখো 6-এর দাগে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এখানে কি বলেছে? অর্থ অনুযায়ী বাক্যটি কি ধরনের বাক্য? তো অর্থ অনুযায়ী এটা কি? এটা আমরা
প্রার্থনা বলতে পারি, কারণ অনেক স্কুলে এটা প্রার্থনাও হয়। তো প্রার্থনা সূচক বাক্য। ঠিক আছে, এরপরে দেখো 7 দাগে, বাচ্য পরিবর্তনের সময় কি কি বিষয়ের পরিবর্তন ঘটানো যায় না। ভালো করে প্রশ্নটা পড়বে, কি কি বিষয়ের পরিবর্তন ঘটানো যায় না। দুটো জিনিস, একটা হচ্ছে ক্রিয়ার কাল, আরেকটা হচ্ছে ক্রিয়ার ভাব। ক্রিয়ার কাল ও ক্রিয়ার ভাব, এই দুটো জিনিসের পরিবর্তন কিন্তু ঘটানো যায় না। দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, এটা কি হবে? এটাকে ভাব বাচ্যে পরিবর্তন করতে হবে। তো তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তো তাদের আর স্বপ্ন দেখা হলো না, তাদের আর স্বপ্ন দেখা হলো না, এটা ভাব বাচ্যে রূপান্তর করলে হবে। নেক্সট দেখো 9টা, তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ, বাক্যটি নঙস্তর বার্তে রূপান্তর করতে, মানে নাবাচকে পরিণত করতে হবে। এটা কোথায় কিসে দেওয়া রয়েছে? এটা প্রশ্নবোচক বাক্যে দেওয়া রয়েছে। তো কি হবে এটা? তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ নেই, তাই তো? তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ নেই। ঠিক আছে, নেক্সট দেখো 10 দাগে, নিত্য সমাস কাকে বলে? তো যে সমাসে কি হয়, প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে হলে অন্য পদের প্রয়োজন হয়, তখন তাকে বলা হচ্ছে নিত্য সমাস। যেমন অন্য জন্ম, জন্মান্তর, বা গ্রামান্তর, যুগান্তর, কেবল দর্শন, দর্শন মাত্র। ঠিক আছে, এগুলো হবে। ঠিক আছে, তো এই দুটো পেজের যে তোমাদের গ্রামার 2 দাগের 4 ছিল, সেগুলো আলোচনা করে নিলাম। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা যে নোটিফিকেশন অন বাটনটা অন করে রেখে অল বাটনটা প্রেস করে রাখো। ঠিক আছে, যাতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে দ্রুত যে নোটিফিকেশন তোমাদের পৌঁছে যায়। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।